কুয়াকাটা। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া থানার প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের এক অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত। এই সৈকতের বিশেষত্ব হলো এক জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়। পরিচ্ছন্ন বেলাভূমি, দিগান্ত জোড়া নীল আকাশ, সুনীল সমুদ্র আর ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে এক ভিন্ন মাত্রার সৌন্দর্য। তাই পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা নামে বেশি পরিচিত। আজকের ভিডিওতে আমরা দেখব এই সাগরকন্যার অপরূপ সৌন্দর্য, কিভাবে সেখানে যাবেন, কোথায় থাকবেন, কি কি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন এবং কুয়াকাটা ভ্রমণের আনুমানিক কত টাকা খরচ হতে পারে, সবকিছুর বিস্তারিত। ঢাকা থেকে কুয়াকাটা রোডে হানিফ, শ্যামলী, সাকুরা আরও বেশ কয়েকটি বাস নিয়মিত চলাচল করে। নন এসি বাসের ভাড়া সাধারণত 750 থেকে 1000 টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া পড়ে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। আমরা আজ নন এসি বাসেই যাত্রা শুরু করেছি, যাতে বাজেটের মধ্যে পুরো ট্রিপটা করা যায়। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 280 কিলোমিটার। রাতে রওনা দিলে ভোর হওয়ার আগেই পৌঁছে যাওয়া যায়। আর সকালে পৌঁছানোর সব থেকে বড় সুবিধা হলো দিনের পুরোটা সময় ঘোরার জন্য পাওয়া যায়। অবশেষে ভোর 4:50 আমরা পৌঁছে যাই কুয়াকাটা জিরো পয়েন্টে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হওয়ার কথা। আমরা যেহেতু মোট 7 জন ছিলাম, তাই সবাই মিলে একটা ভ্যান ঠিক করে নিই। পশ্চিম পাশে সব স্পট একসাথে দেখার জন্য ভ্যানটাই সবচেয়ে ভালো অপশন। এই রুটে আমাদের ঘোরার জায়গাগুলোর মধ্যে ছিল কাওয়ার চর, ঝাউবন, লাল কাঁকড়ার চর, রাখাইনপল্লী, কুয়াকাটার মিষ্টি পানির কুয়া আর ঐতিহাসিক বৌদ্ধবিহার। সব মিলিয়ে আমাদের জনপ্রতি ভাড়া পড়ে 150 টাকা। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য কাওয়ার চরের দিকে। এই জায়গাটা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। কিছুক্ষণ চলার পরই আমরা পৌঁছে যাই কাওয়ার চরে। দূর থেকে চোখে পড়ে আকাশের গায়ে সূর্যটা ধীরে ধীরে উকি দিচ্ছে। পুরোটা এখনো ওঠেনি, কিন্তু আলোটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াই। আর আমাদের আগে এখানে ছোট ছোট দলে অনেক মানুষ ভিড় জমিয়েছে। সবাই যেন একই অপেক্ষায়, সূর্যোদয়ের সেই একটি মাত্র মুহূর্তের জন্য। ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস আর লালচে আকাশ, এই দৃশ্যটা কাওয়াচরের সবচেয়ে বড় সৌন্দর্য। ধীরে ধীরে সেই মুহূর্তটা এসে যায়। সমুদ্রের ওপাশ থেকে সূর্যটা পুরোপুরি উঠে আসে। লালচে আকাশটা মুহূর্তেই সোনালি রঙে ভরে যায়। ঢেউয়ের ওপর আলো পড়তেই মনে হয় সমুদ্রটা যেন জ্বলছে। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ চুপ করে যায়। কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্যটা মনে ধরে রাখে। আমাদের সবার মুখে তখন একটাই অনুভূতি, এত দূরে কষ্ট করে আসা সার্থক। এরপর আমাদের যাওয়ার কথা ছিল লাল কাঁকড়ার চরে, কিন্তু সকালবেলা হওয়ার কারণে এখানে সাধারণত লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় না। এই কাঁকড়াগুলো মূলত দুপুরের দিকে চরে দৌড়াদৌড়ি করে। সকালবেলা তারা বেশিরভাগ সময়ই গর্তের ভেতরে থাকে। তাই সময় নষ্ট না করে আমরা সিদ্ধান্ত নিই এখনই ঝাউবনের দিকে এগিয়ে যাব। কারণ সকালবেলা ঝাউবন একেবারে আলাদা। শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর ক্যামেরার জন্য পারফেক্ট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। লাল কাঁকড়ার চর থেকে একটু হেঁটে সামনে গেলেই চোখে পড়বে ঝাউবন। আমরা ধীরে ধীরে ঝাউবনের ভিতরে প্রবেশ করি। চারপাশে সবুজ ঝাউ গাছ, পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া সকালের আলো আর হালকা সমুদ্রের বাতাস। এই জায়গাটায় দাঁড়ালে আলাদা একটা ন্যাচারাল অনুভূতি পাওয়া যায়। একদিকে সমুদ্র, আরেকদিকে ঝাউবন, দুটো মিলিয়ে এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলি, ভিডিও করি আর প্রকৃতির সাথে একটু সময় কাটাই। ঝাউবনের ভেতর থেকে হেঁটে হেঁটে বের হয়ে আমরা পৌঁছে যাই বাইরের রাস্তার দিকে। রাস্তার ধারে চোখে পড়ে অনেক মানুষ জড়ো হয়ে আছে। রাস্তার পাশে সাজানো আছে হোটেলের বড় বড় টেবিল, আর সেখানে বড় বড় সাইজের ইলিশ মাছ। সকালে এই সুন্দর মুহূর্তে কাস্টমারদের সামনে লাইভ ইলিশ মাছ ভেজে পরিবেশন করছে হোটেল সাগরকন্যা। এবার আমরা রওনা দিই পরবর্তী স্পটের জন্য, রাখাইনপল্লী এবং কুয়াকাটার মিষ্টি পানির কুয়া দেখার উদ্দেশ্যে। রাস্তা ধরে চলতে চলতে আমাদের চোখে পড়ে গ্রামের সুন্দর পরিবেশ, সবুজ মাঠ আর সরু গ্রামীণ রাস্তা। এখানকার দৃশ্য একদম শান্তিময়। আমরা প্রবেশ করি রাখাইনপল্লীতে। বড় গেট দিয়ে ভিতরে ঢুকেই চোখে পড়ে অসংখ্য মানুষ। লোকজনের ভিড়ে যেন এক একটা ছোট্ট শহর জমে গিয়েছে। ধীরে ধীরে ভিড়ের মধ্যে এগিয়ে যাই এবং দেখতে পাই রাখাইন জাদুঘর।
জাদুঘরের প্রবেশের জন্য প্রতিজনকে 20 টাকার টিকিট দিতে হয়। ভিতরে প্রবেশ করে চোখে পড়ে নানান ধরনের ঐতিহাসিক সংগ্রহ, পুরনো ধ্যানের যন্ত্র, রাখাইন পল্লীর পুরনো ব্যবহার্য জিনিসপত্র। জাদুঘরের পাশে আছে বৌদ্ধবিহার। বিহারের ভিতরে বড় একটি বৌদ্ধ মূর্তি দাঁড়িয়ে আছে। এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি। ধ্যানমগ্ন অবস্থায় চোখ বন্ধ করে শান্তির প্রতীক নিয়ে বসে আছে। লোকমুখে বলা হয় এটা বাংলাদেশের অন্যতম বড় বৌদ্ধ মূর্তি। দর্শকরা দূর দূরান্ত থেকে দেখতে আসে এই মূর্তিটি। এই বিহার এবং মূর্তির পেছনে আছে রাখাইন সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস। তারা এখানে এসে তাদের ধর্ম পালন করেছেন। এখান থেকে বের হয়ে সামান্য হেঁটে গেলে চোখে পড়ে পুরনো বটগাছ। বটগাছের পেছনে আছে কুয়াকাটার মিষ্টি পানির কুয়া। এই কুয়া শতাব্দীর বেশি পুরনো। স্থানীয়দের কথায় কুয়াকাটার মানুষ ভয়েচার এখানে পানি সংগ্রহ করত। এখনও কিছু অংশের পরিষ্কার মিষ্টি পানি পাওয়া যায়, যা সমুদ্রের লবণ থেকে একদম আলাদা, এক প্রকার প্রাকৃতিক রিফ্রেশমেন্ট। আরও একটু ভিতরের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাই রাখাইন ভাষা কেন্দ্র। এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে 2008 খ্রিস্টাব্দে রাখাইন সম্প্রদায়ে ভাষা ও সাংস্কৃতিক টিকিয়ে রাখার উদ্দেশ্যে। এর সামনেই চোখে পড়ে একটি ড্রাগন আকৃতির টব, তবে এখন এটি রং করা নেই। আরও একটু সামনে এগোতেই দেখা যায় দুটি সন্ন্যাসীর মূর্তি, শান্ত মুখব্যয়ী ধ্যানমগ্ন ভঙ্গি। জাদুঘর থেকে বের হয়ে সামনের দিকে একটু এগোতেই চোখে পড়ে ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়ার রাখাইন তাঁতপল্লী। ভেতরে ঢুকেই মনে হয় যেন আলাদা এক জগতে চলে এসেছি। এখানে রয়েছে বিশাল একটি বাজার। বাজার জুড়ে সাজানো রাখাইন নারীদের হাতের তৈরি কাপড়, শাড়ি আর পোশাক। প্রতিটি কাপড়েই লুকিয়ে আছে তাদের পরিশ্রম আর সাংস্কৃতিক ছাপ। পুরো বাজারটাই ঘুরে দেখলাম, কিন্তু পকেটে টাকা না থাকায় কিছুই কেনা হলো না। তবুও চোখ ভরে দেখার আনন্দটাই ছিল আলাদা। বাজার ঘোরা শেষ করে আমরা গেলাম রাখাইনদের তাঁত কারখানায়। সেখানে ক্যামেরায় ধরে রাখলাম কিভাবে তারা হাতে তাঁত চালিয়ে কাপড় তৈরি করে। একটা একটা সুতো জুড়ে কিভাবে জন্ম নেয় একটা পূর্ণ শাড়ি। এই রাখাইন পল্লীর ইতিহাস বহু বছর পুরনো। সমুদ্রের কাছেই তাদের বসবাস। নিজস্ব ভাষা, পোশাক আর জীবনযাত্রা নিয়ে তারা আজও আলাদা পরিচয় ধরে রেখেছে। সহজ জীবন, পরিশ্রম আর ঐতিহ্য, এই তিনটাই তাদের জীবনের গল্প। পশ্চিম দিকে সবকিছু দেখা শেষ। আমরা আবার ফিরে আসি কুয়াকাটার 0 পয়েন্টের দিকে। দুপুর ঠিক 12টা 30 মিনিটের দিকে আমরা কুয়াকাটা 0 পয়েন্টে সমুদ্রে নামি। রোদ তখন মাথার উপরে, কিন্তু সমুদ্রের পানিটা ঠান্ডা আর আরামদায়ক। কুয়াকাটা 0 পয়েন্ট মানেই সমুদ্রের সাথে প্রথম পরিচয়ের জায়গা, যেখানে দাঁড়ালে মনে হয় দিগন্তটা হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। এখান থেকে কুয়াকাটার সব দূরত্ব মাপা হয়, তাই এর নাম 0 পয়েন্ট। কিন্তু শুধু হিসাবের জায়গা নয়, এটা অনুভূতির এক নাম। এই এক জায়গায় দাঁড়িয়েই আপনি দেখতে পাবেন সূর্যোদয় আর সূর্য অস্ত দুটাই। ভোরের আলো যখন সূর্য সমুদ্রের বুক চিরে উঠতে থাকে, তখন চারপাশে নেমে আসে এক নীরবতা। আবার বিকেলে সূর্যাস্তের সময় আকাশ রঙিন হয়ে ওঠে লাল, কমলা আর সোনালি আলোয়, যেন প্রকৃতি নিজেই ছবি আঁকছে। 0 পয়েন্টে সারাক্ষণই হালকা বাতাস বইতে থাকে, যা শরীর আর মন দুটোই হালকা করে দেয়। পর্যটকদের ভিড়, ক্যামেরাম্যানের ক্লিক, শিশুদের হাসি আর ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে জায়গাটা সব সময় জমজমাট থাকে। কুয়াকাটা সমুদ্র সৈকতের মোট দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। এই দীর্ঘ সৈকতটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বিস্তৃত, যা বাংলাদেশের অন্যান্য যে কোনো সমুদ্র সৈকতের তুলনায় একেবারেই আলাদা বৈশিষ্ট্যের। এই 18 কিলোমিটার সমুদ্র জুড়ে সবখানে বালিতে ঢাকা, কোথাও আবার ঢেউ এসে ছুঁয়ে যায় একেবারে কাছ থেকে। ভোরবেলা সমুদ্র থাকে শান্ত, ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে পড়ে। ঠিক তখনই সূর্যোদয়ের আলো সমুদ্রকে সোনালি করে তোলে। আবার বিকেলের দিকে ঢেউ একটু বেশি জেগে ওঠে। সূর্যাস্তের সময়ই আকাশ আর সমুদ্র মিলে এক হয়ে যায়। সমুদ্রে গোসল শেষে আমরা দুপুরে খাবার সেরে নিই। জনপ্রতি মাত্র 170 টাকায় পেট ভরা খাবার শেষ হয়। এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় এসে ভ্যান ঠিক করি। এই ভ্যানে করেই
পরেই আমরা ঘুরবো পশ্চিম দিকের বাকি সব স্পট। ভ্যান ভাড়া জনপ্রতি পড়ে 100 টাকা। আমরা ভ্যানে করে রওনা দিই পশ্চিম দিকে। অনেকেই জানেন না, কক্সবাজারের মতো এখন কুয়াকাটাতেও হয়েছে একটি মেরিন ড্রাইভ রোড। সমুদ্রের পাশে ঘেঁষে এই রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ে অসংখ্য জেলে নৌকা, নীল পানির উপর ভাসতে থাকা নৌকাগুলো, আর চারপাশে ফুরফুরে সমুদ্রের বাতাস। ভ্রমণের অনুভূতিটা যেন কয়েক গুণ বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই শুটকিপল্লীতে। ভেতরে ঢুকতেই চারপাশে একদম আলাদা একটা পরিবেশ। চারিদিকে সারি সারি করে শুকাতে দেওয়া মাছ রোদে ঝুলছে, মাচায় সাজানো। কিছু মাছ আবার বালির ওপরে পেতে রাখা। এখানকার গন্ধটা প্রথমে তীব্র লাগলেও কিছুক্ষণ পর বোঝা যায় এই গন্ধটা আসলে শুটকিপল্লীর পরিচয়। লোকজন ব্যস্ত, কেউ মাছ উল্টে দিচ্ছে, কেউ নতুন করে শুকাতে দিচ্ছে, আবার কেউ বাছাই করছে। এটা এখানকার মানুষের জীবন আর জীবিকার গল্প। সমুদ্র, রোদ আর পরিশ্রম মিলে গড়ে উঠেছে এই পল্লী। শুটকিপল্লী ঘোরা শেষ করে আমরা আবার রওনা দিই পরের স্পটের দিকে। পশ্চিম দিকে এই পথে এখনো অনেক কিছু দেখা বাকি। এর পরবর্তী স্পট হলো গঙ্গামতির মরা বন। এই বনটা দেখতে যতটা সুন্দর ততটাই কৌতূহলী। ঝড় বাতাসে আঘাত খেয়ে অনেক গাছ ভেঙে পড়লেও এই বনের গাছগুলো এখনো জেগে আছে। প্রকৃতির শক্তি যেমন চোখে পড়ে। শুকনো গাছগুলো ভেঙে পড়ে আছে, কেউ কেউ অর্ধেক দাঁড়িয়ে আছে। চোখে পড়লো এখানকার প্রতিটি গাছের মুখে বোঝা যায় ঘূর্ণিঝড় ও ঝড়ের সময় কতটা আঘাত পেয়েছে। এগুলো শুধু গাছ নয়, প্রকৃতির শক্তি। ঝড় বাতাসের আঘাত পেরিয়ে এই বন এখনো অর্ধেক জীবিত আছে। সব মিলিয়ে এক রহস্যময় সৌন্দর্য দেখাচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় বনের এই ক্ষতিগ্রস্ত অবস্থা আরো সুন্দর করে তুলেছে পরিবেশটাকে। বনে ঘোরাঘুরির পর আমরা একটু এগোই, দেখতে পাই দোলনার চর। বিকেল হয়ে এসেছে, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। পর্যটকরা এখানে এসে বসে দোলনায় দোল খাচ্ছে আর সূর্য অস্ত দেখছে। বিকালবেলা সব পর্যটকরা দোলনায় হালকা দোল খেতে খেতে আলো ছায়ার খেলা, লালচে আকাশ আর সমুদ্রের নরম ঢেউ উপভোগ করে। প্রকৃতির সৌন্দর্য, সূর্যাস্তের রং আর শান্ত সমুদ্রের ঢেউ মিলিয়ে দর্শক মনে করে এই সৌন্দর্যটা। আমরা আবার রওনা দিই 3 নদীর মোহনায়। আজকের সূর্যাস্ত উপভোগ করার জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। পাশে সমুদ্রের ঢেউ লাল রঙে রঙিন। সূর্য ডুবতে ডুবতে আকাশ আর সমুদ্রের মধ্যে এক সুন্দর মিল তৈরি করেছে। দেখতে পাই অনেক মানুষ ঝিনুক খুঁড়ছে, আর সেই মুহূর্তটা সূর্য যখন পুরো লাল হয়ে যায়, সবচেয়ে আনন্দময় এবং চমৎকার অভিজ্ঞতা। সূর্য ঠিক সমুদ্রের ওপাশে ডুবতে চলেছে। আকাশ আর সমুদ্রের মিল যেন একটি জাদুকরের রঙে পাল্টে গেছে। পানির ওপর নৌকার ছাপ, ঢেউয়ের ফাটা আর সূর্যের লাল প্রতিধ্বনি, সব মিলিয়ে দৃশ্যটা একেবারে অবিশ্বাস্য সুন্দর। সূর্যাস্ত উপভোগ করার পর আমরা আবার ফিরে আসি কুয়াকাটা জিরো পয়েন্টে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা রাতের বাস ধরলাম ঢাকার পথে রওনা হওয়ার জন্য। ঢাকার পথে রওনা হওয়ার সময় মনটা ভরা। আজকের ভ্রমণের প্রতিটি মুহূর্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বন, সমুদ্র, বালু আর মানুষের আনন্দ সব মনে ফিরে আসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।